1997 সালে অ্যাপেল ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। মাত্র এক কোয়ার্টারেই কোম্পানির সেলস 30% কমে গিয়েছিল। প্রতি বছর অ্যাপেল $1 বিলিয়নেরও বেশি লস করছিল। অন্যদিকে মাইক্রোসফট তখন পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু অ্যাপেলের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ফরচুন ম্যাগাজিন অ্যাপেলকে সবচেয়ে খারাপ ম্যানেজমেন্টের আদর্শ উদাহরণ বলেছিল। বিশ্লেষকরা মনে করছিলেন কয়েক মাসের মধ্যেই অ্যাপেল বন্ধ হয়ে যেতে পারে। ঠিক সেই সময়েই স্টিভ জবস আবার অ্যাপেলে ফিরে আসেন। স্টিভ জবস ফিরে আসার মাত্র এক বছরের মধ্যেই যে কোম্পানি বছরে $1 বিলিয়ন লস করছিল, সেই অ্যাপেল $300 মিলিয়ন লাভ করে। এর পরের বছরগুলোতে অ্যাপেল শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং বিশ্বের অন্যতম সফল ও প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়। মাত্র 14 বছরের মধ্যেই অ্যাপেলের শেয়ারের মূল্য প্রায় 9000% বৃদ্ধি পায়। অ্যাপেলের এই কামব্যাক বিজনেসের ইতিহাসের গ্রেটেস্ট কর্পোরেট কামব্যাক। কিন্তু প্রশ্ন হলো, স্টিভ জবস এমন কি করেছিলেন যে বন্ধ হতে বসা অ্যাপেল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হলো? স্টিভ জবস 1976 সালে একটা গ্যারেজে অ্যাপেল প্রতিষ্ঠা করেছিলেন। ছোট একটা স্টার্টআপ হিসাবে শুরু হলেও কয়েক বছরের মধ্যেই অ্যাপেল টেকনোলজির জগতে আলোড়ন সৃষ্টি করে। 1984 সালে স্টিভ জবস ম্যাকিনটশ বাজারে আনেন, যেটাকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কম্পিউটার হিসেবে বিবেচনা করা হয়। এটা পার্সোনাল কম্পিউটারের ধারণাকেই বদলে দিয়েছিল। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটে যা অ্যাপেলের ইতিহাসই বদলে দেয়। স্টিভ জবসের জীবনে বড় একটা ধাক্কা আসে। 1985 সালে অ্যাপেলের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। সেই সময় কোম্পানির সিইও ছিলেন জন স্কালি। বোর্ড অব ডিরেক্টরসের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত স্টিভ জবস হেরে যান এবং তাকে তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেই বেরিয়ে যেতে বাধ্য করা হয়। স্টিভ জবসের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর মধ্যে এটি ছিল একটি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, জন স্কালিকে অ্যাপেলে নিয়ে এসেছিলেন স্টিভ জবস নিজেই। যে মানুষটাকে স্টিভ জবস কোম্পানি পরিচালনার জন্য নিয়োগ করেছিলেন, শেষ পর্যন্ত সেই মানুষটার কারণেই তাকে নিজের তৈরি কোম্পানি ছেড়ে চলে যেতে হয়। স্টিভ জবস অ্যাপেল ছেড়ে যাওয়ার পরের 12 বছর অ্যাপেল খুব ধীর গতিতে এগোচ্ছিল এবং অ্যাপেল ছিল পুরোপুরি ডিরেকশনলেস। অ্যাপেল একসঙ্গে অনেক ধরনের মার্কেটে প্রবেশ করার চেষ্টা করছিল, ফলে তাদের প্রোডাক্টের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। একই ধরনের প্রোডাক্টের অসংখ্য ভার্সন বাজারে আসতে থাকে, যা কাস্টমারদের বিভ্রান্ত করছিল এবং কোম্পানির সময়, অর্থ ও সম্পদ নষ্ট করছিল। এদিকে আবার অ্যাপেল মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিজের শক্তির উপর ভরসা না করে মাইক্রোসফটের নিয়মে খেলতে শুরু করে। যেটাতে মাইক্রোসফট সবচেয়ে শক্তিশালী ছিল, অ্যাপেল সেটাতেই তাকে হারানোর চেষ্টা করছিল। এই সময় অ্যাপেল নিউটন নামে একটা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বাজারে আনে। কিন্তু প্রোডাক্টটি অনেক বেশি সমালোচনা ও ব্যর্থতার সম্মুখীন হয়, যার ফলাফলও ছিল ভয়াবহ। 1991 সালে যেখানে পার্সোনাল কম্পিউটার মার্কেটে অ্যাপেলের মার্কেট শেয়ার ছিল 13.7%, সেখানে 1997 সালের শেষ দিকে তা কমে মাত্র 4.4%-এ নেমে আসে। অর্থাৎ কয়েক বছরের মধ্যেই অ্যাপেল মার্কেটে তার পজিশনের বড় একটা অংশ হারিয়ে ফেলে। 1996 সাল নাগাদ অ্যাপেলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কোম্পানির নগদ অর্থ দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, আর পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছিল না। তখন অ্যাপেলের বোর্ড বুঝতে পারে যে কোম্পানির নতুন সফটওয়্যার দরকার। তাই তারা এমন একটা সিদ্ধান্ত নেয় যা পরবর্তীকালে অ্যাপেলের ইতিহাস বদলে দেয়। অ্যাপেল নেক্সট নামের একটা কোম্পানিকে $427 মিলিয়ন কিনে নেয়। এই কোম্পানিটা স্টিভ জবস অ্যাপেল ছেড়ে যাওয়ার পর প্রতিষ্ঠা করেছিলেন। আনুষ্ঠানিকভাবে এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল নেক্সটের অ্যাডভান্স টেকনোলজি ও সফটওয়্যারকে অ্যাপেলের সঙ্গে যুক্ত করা। কিন্তু বাস্তবে বিষয়টা শুধু টেকনোলজির ছিল না। এই চুক্তির আসল উদ্দেশ্য ছিল স্টিভ জবসকে আবার অ্যাপেলে ফিরিয়ে আনা, আর সেই সিদ্ধান্তেই পরবর্তীতে অ্যাপেলের ভাগ্য পুরোপুরি পাল্টে যায়। 1997 সালের সেপ্টেম্বর মাসে স্টিভ জবস ইন্টারিম সিইও হিসাবে আবার অ্যাপেলে ফিরে আসেন। ফিরে এসে তিনি দেখলেন বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে অ্যাপেলের প্রায় 350টা প্রোডাক্ট বাজারে রয়েছে। এত বেশি প্রোডাক্ট নিয়ে কোম্পানি ছড়িয়ে ছিটিয়ে কাজ করছিল এবং কোন দিকে ফোকাস করবে সেটাই পরিষ্কার ছিল না। স্টিভ জবসের প্রথম পদক্ষেপই সবাইকে অবাক করে দেয়। তিনি কোম্পানির প্রায় 70% প্রোডাক্ট বাতিল করে দেন। এরপর তিনি ইঞ্জিনিয়ারদের স্পষ্টভাবে জানিয়ে দেন যে এখন থেকে অ্যাপেল মাত্র 4টি প্রোডাক্টের উপরই ফোকাস করবে। সাধারণ কাস্টমারদের জন্য একটা ডেস্কটপ কম্পিউটার, সাধারণ কাস্টমারদের জন্য একটা পোর্টেবল কম্পিউটার, প্রফেশনালদের জন্য একটা ডেস্কটপ কম্পিউটার এবং প্রফেশনালদের জন্য একটা পোর্টেবল কম্পিউটার। এই 4টি প্রোডাক্ট ছাড়া বাকি সবকিছু বাতিল করা হয়। প্রোডাক্টের সংখ্যা কমিয়ে আনার ফলে অ্যাপেলের অনেক অর্থ সাশ্রয় হয়েছিল। কিন্তু স্টিভ জবস বুঝতে পেরেছিলেন কোম্পানির আসল সমস্যা শুধু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল না, সমস্যাটা ছিল আরও গভীরে। অ্যাপেল যেন ভুলে গিয়েছিল তাদের আসল পরিচয় কী এবং তারা অন্যদের থেকে কেন আলাদা।
এই সমস্যা সমাধান হিসাবে স্টিভ জবস 1997 সালে থিঙ্ক ডিফারেন্ট ক্যাম্পেইন চালু করলেন। মজার বিষয় হলো এই অ্যাডভার্টিজমেন্টে অ্যাপেলের কোনো প্রোডাক্টের কথা বলা হয়নি, বরং সেখানে দেখানো হয়েছিল অ্যালবার্ট আইনস্টাইন, মহাত্মা গান্ধী, পাবলো পিকাসো এবং মোহাম্মদ আলীর মতো অসাধারণ ব্যক্তিত্বের ছবি। আর সঙ্গে ছিল একটা বিখ্যাত লাইন, হেয়ার্স টু দ্য ক্রেজি ওয়ান্স। বাংলায় যার অর্থ করলে দাঁড়ায়, এই সম্মান তাদের জন্য যারা অন্যদের চেয়ে আলাদাভাবে চিন্তা করার সাহস রাখে। এটা আসলে কোনো প্রোডাক্ট সেল করার অ্যাড ছিল না, বরং এটা ছিল অ্যাপেলের বিশ্বাস, মূল্যবোধ এবং পরিচয়ের একটা স্টেটমেন্ট। স্টিভ জবস মানুষকে বোঝাতে চেয়েছিলেন অ্যাপেল কি বিক্রি করে সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অ্যাপেল কি বিশ্বাস করে, কারণ মানুষ প্রোডাক্টের আগে বিশ্বাসের সঙ্গেই কানেক্ট করে। 1998 সালে অ্যাপেল বাজারে নিয়ে আসে আইম্যাক। স্বচ্ছ রঙিন প্লাস্টিক দিয়ে তৈরি এই কম্পিউটারটা দেখতে ছিল একেবারে অন্যরকম। মনিটর আর কম্পিউটারকে একসঙ্গে একটা ইউনিটে রাখা হয়েছিল, যা সেই সময়ের মার্কেটে খুবই ব্যতিক্রমী ছিল। মার্কেটে থাকা অন্য যে কোনো কম্পিউটারের তুলনায় আইম্যাক ছিল সম্পূর্ণ আলাদা, তাই রেজাল্টও ছিল অসাধারণ। মার্কেটে আসার প্রথম 5 মাসেই আইম্যাকের 8 লাখ ইউনিট বিক্রি হয়। সেই সময় পর্যন্ত এটা ছিল ইতিহাসের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া ম্যাক কম্পিউটার। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল অন্য কিছু। আইম্যাক পুরো বিশ্বকে জানিয়ে দিল অ্যাপেল আবার ফিরে এসেছে। এই প্রোডাক্টের মাধ্যমে স্টিভ জবস একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছিলেন। তার কাছে ডিজাইন শুধুমাত্র কোনো প্রোডাক্টকে সুন্দর দেখানো বিষয় না, ডিজাইন প্রোডাক্টেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। একটা প্রোডাক্ট কিভাবে কাজ করে, সেটা দেখতে কেমন এবং প্রোডাক্টটা ব্যবহার করে কেমন অভিজ্ঞতা হয়, সব কিছু মিলিয়েই প্রোডাক্টের আসল মূল্য তৈরি হয়। স্টিভ জবস আনুষ্ঠানিকভাবে সিইও পদ গ্রহণ করার আগে একটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন অ্যাপেলের বোর্ড অফ ডিরেক্টরস পুরোপুরি বদলে ফেলা হোক। তার মতে কোম্পানিকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বেও বড় পরিবর্তন আনা জরুরি ছিল। তাই তিনি নতুন কিছু ডিরেক্টর নিয়ে আসেন, যাদের মধ্যে ছিলেন ল্যারি এলিসন এবং জেরম ইয়র্ক। এরপর স্টিভ জবস আরও একটা চমকপ্রদ পদক্ষেপ নেন। তিনি অ্যাপেলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে একটা চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী মাইক্রোসফট অ্যাপেলে $150 মিলিয়ন বিনিয়োগ করতে রাজি হয়। বিনিময়ে মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার মাইক্রোসফট অফিস ম্যাক কম্পিউটারে অ্যাভেলেবেল করা হয়। অনেকের কাছেই বিষয়টা অবিশ্বাস্য মনে হয়েছিল, কারণ যে কোম্পানিকে এতদিন অ্যাপেলের সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখা হতো, সেই কোম্পানি এখন অ্যাপেলকে টিকে থাকতে সাহায্য করছিল। এরপর 2001 সালে অ্যাপেল বাজারে নিয়ে আসে আইপড। এটার মেসেজ ছিল খুবই সিম্পল, 1000 songs in your pocket, অর্থাৎ আপনার পকেটেই থাকবে 1000 গান। আইপড অবশ্য বিশ্বের প্রথম ডিজিটাল মিউজিক প্লেয়ার ছিল না, কিন্তু এটা ছিল সেই সময়ের সবচেয়ে ভালো, সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি মিউজিক প্লেয়ারগুলোর একটা। এরপর 2003 সালে অ্যাপেল চালু করে আইটিউনস স্টোর। এর মাধ্যমে মানুষ প্রথমবারের মতো খুব সহজে, বৈধভাবে এবং কম খরচে মিউজিক কেনার সুযোগ পেল। সেই সময় মিউজিক ইন্ডাস্ট্রি চরম সংকটের মধ্যে ছিল। ইন্টারনেট থেকে অবৈধভাবে মিউজিক ডাউনলোড করার কারণে রেকর্ড কোম্পানিগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার লস করছিল। স্টিভ জবস এই সমস্যার একটা বাস্তবসম্মত সমাধান নিয়ে আসেন। তিনি এমন একটা সিস্টেম তৈরি করেন যেখানে সাধারণ মানুষ সহজে ও খুব সামান্য মূল্যে মিউজিক কিনতে পারবে, আবার রেকর্ড লেবেল এবং আর্টিস্টরাও তাদের প্রাপ্য অর্থ পাবে। অর্থাৎ তিনি এমন একটা বিজনেস মডেল তৈরি করেছিলেন যা একই সঙ্গে কনজিউমার এবং মিউজিক ইন্ডাস্ট্রি উভয়ের জন্যই লাভজনক ছিল। তবে আইপড শুধু একটা মিউজিক প্লেয়ার হিসাবে কাজ করেনি, এর আরও বড় একটা কৌশলগত সুবিধা ছিল। অনেকেই মনে করেন আইফোনই অ্যাপেলের সবচেয়ে বড় সাফল্য, কিন্তু বাস্তবে আইফোনের ভিত্তি তৈরি হয়েছিল আইপডের মাধ্যমে। আইপডের মাধ্যমে অ্যাপেল এমন লাখো মানুষের হাতে তাদের হার্ডওয়্যার পৌঁছে দিতে পেরেছিল যারা আগে কখনো অ্যাপেলের কোনো প্রোডাক্ট ব্যবহার করেনি। বিশেষ করে অনেক উইন্ডোজ ব্যবহারকারী প্রথমবারের মতো আইপড কিনেছিল, আর আইপড ব্যবহার করতে গিয়ে তারা প্রথমবার অ্যাপেলের ডিজাইন ও সফটওয়্যারের কোয়ালিটি সম্পর্কে ধারণা পায়। তারা বুঝতে শুরু করে যে অ্যাপেলের প্রোডাক্টগুলো কেন অন্যদের থেকে আলাদা। ফলে আইপড শুধু একটা মিউজিক প্লেয়ার হিসেবে কাজ করেনি, বরং এটা অ্যাপেলের জন্য নতুন কাস্টমার তৈরির একটা শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল। তাই 2007 সালে যখন আইফোন বাজারে আসে, তখন অ্যাপেলকে নতুন করে কাউকে কিছু বোঝাতে হয়নি। লাখো মানুষ আগে থেকেই অ্যাপেলের প্রোডাক্ট ও কোয়ালিটির সাথে পরিচিত ছিল এবং তাদের অনেকেই আইফোন কেনার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল। 2007 সালের 9 জানুয়ারি যখন স্টিভ জবস বিশ্বের সামনে আইফোনের অ্যানাউন্সমেন্ট করেন, তখন তিনি এটাকে এমন একটা রেভলিউশনারি প্রোডাক্ট বলে বর্ণনা করেছিলেন যা সব কিছু বদলে দেবে। সেই সময় অনেকের কাছে কথাটা হয়তো অতিরঞ্জিত মনে হয়েছিল, কিন্তু পরে দেখা যায় তিনি মোটেও বাড়িয়ে বলেননি, কারণ আইফোন ছিল এমন একটা ডিভাইস যা একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ জিনিসকে কম্বাইন করেছিল: ফোন, আইপড এবং ইন্টারনেট কমিউনিকেটর। এর আগে মানুষ সাধারণত এসব কাজের জন্য আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করত,
কিন্তু আইফোন প্রথমবারের মতো সবকিছু একটা ডিভাইসের মধ্যে নিয়ে এসেছিল। তবে সবচেয়ে বড় বিষয় ছিল আইফোনের ডিজাইন। এতে ছিল একটা বড় টাচ স্ক্রিন, আর কোনো ফিজিক্যাল কিবোর্ড ছিল না। সেই সময়ের বেশিরভাগ স্মার্টফোনে অনেকগুলো বাটন ও কিবোর্ড থাকতো, কিন্তু আইফোন সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছিল। এটা শুধু একটা ফোন ছিল না, বরং মানুষ কিভাবে ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্রাউজ করে এবং ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করে, সেই অভিজ্ঞতাকে বদলে দিয়েছিল। তবে আইফোন বাজারে আসার পর অনেক প্রতিদ্বন্দ্বী কোম্পানি এর গুরুত্ব বুঝতে পারেনি। ব্ল্যাকবেরি সিইও প্রকাশ্যে বলেছিলেন অ্যাপেল কখনোই স্মার্টফোনের মার্কেটে সেই রকম মার্কেট শেয়ার অর্জন করতে পারবে না। অন্যদিকে নোকিয়াও আইফোনকে তেমন কোনো বড় হুমকি হিসেবে দেখেনি। তাদের ধারণা ছিল অ্যাপেলের এই নতুন ফোন মার্কেটের নিয়ম বদলে দিতে পারবে না, কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টোটা। আইফোন শুধু একটা সফল প্রোডাক্টই ছিল না, এটা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির চেহারাই বদলে দিয়েছিল। আর যে কোম্পানিগুলো একসময় বাজারে আধিপত্য করত, তারা দ্রুত পিছিয়ে পড়তে শুরু করে। আজ পরিস্থিতি এমন যে ব্ল্যাকবেরি মার্কেট থেকে প্রায় হারিয়ে গেছে, আর নোকিয়াও আর আগের মতো প্রভাবশালী অবস্থানে নেই। অর্থাৎ যে কোম্পানিগুলো একসময় আইফোনকে গুরুত্ব দেয়নি, কয়েক বছরের মধ্যেই তারাই টেকনোলজির জগতের মূল প্রতিযোগিতা থেকে অনেকটা ছিটকে পড়েছে। এরপর 2008 সালে অ্যাপেল চালু করে অ্যাপ স্টোর। এর মাধ্যমে সফটওয়্যার ডেভেলপাররা আইফোনের জন্য অ্যাপ তৈরি করে সরাসরি কাস্টমারদের কাছে বিক্রি করার সুযোগ পায়। আর প্রতিটা অ্যাপের সেল থেকে অ্যাপেল 30% কমিশন পাচ্ছিল। এটা ছিল স্টিভ জবসের এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ এর আগে সফটওয়্যার ডিস্ট্রিবিউট করা এত সহজ ছিল না। কিন্তু অ্যাপ স্টোর ডেভেলপারদের জন্য নতুন সুযোগ তৈরি করলো, আর ইউজারদের জন্য অ্যাপ খুঁজে পাওয়া ও ডাউনলোড করা অনেক সহজ করে দিল, যার ফলাফল ছিল অবিশ্বাস্য। মাত্র 2 বছরের মধ্যেই অ্যাপ স্টোর থেকে এত রেভিনিউ আসতে শুরু করে যে সেটা পুরো বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রির মোট আয়ের চেয়েও বেশি ছিল। তবে সবচেয়ে মজার বিষয় হলো যে আইফোনের উপর এই পুরো ব্যবসা গড়ে উঠেছিল, সেটা তখন মার্কেটে এসেছে মাত্র 1 বছর আগে। এক কথায় একটা হার্ডওয়্যার প্রোডাক্টের উপর ভর করে অ্যাপেল খুব অল্প সময়ের মধ্যেই বিশাল একটা সফটওয়্যার বিজনেস গড়ে তুলেছিল। এরপর 2010 সালে অ্যাপেল মার্কেটে নিয়ে আসে আইপ্যাড। স্টিভ জবস এটা লঞ্চ করার সময় বলেছিলেন এটা তার তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলোর একটি। কিন্তু সবাই তার সঙ্গে একমত হতে পারেনি। অনেকেই সমালোচনা করে বলেছিল আইপ্যাড তো শুধুমাত্র বড় সাইজের একটা আইফোন। তাদের ধারণা ছিল মানুষ কখনোই এমন একটা ডিভাইস কেনার প্রয়োজন অনুভব করবে না। কিন্তু মার্কেটে আসার পর আইপ্যাড সবাইকে ভুল প্রমাণ করে। প্রথম দিনে আইপ্যাডের 3 লাখ ইউনিট বিক্রি হয়, আর মাত্র 1 বছরের মধ্যেই এটা সম্পূর্ণ নতুন একটা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করে ফেলে। এর আগে স্মার্টফোন ছিল, ল্যাপটপ ছিল, কিন্তু আইপ্যাডের মতো আধুনিক ট্যাবলেটের মার্কেট কার্যত ছিল না। আর সেই নতুন মার্কেট থেকেই অ্যাপেল মাত্র 1 বছরের মধ্যে $9.5 বিলিয়ন আয় করে। বিষয়টা ভাবুন, যে প্রোডাক্টের ক্যাটাগরি 2009 সালে কার্যত ছিল না, সেই ক্যাটাগরি 2011 সালের মধ্যেই বছরে প্রায় $10 বিলিয়ন ব্যবসায় পরিণত হয়েছিল। তাই এটা প্রমাণ করে দিয়েছিল যে স্টিভ জবস শুধুমাত্র মানুষের বর্তমান চাহিদা বুঝতেন না, তিনি এমন প্রোডাক্ট তৈরি করতে পারতেন যার প্রয়োজনীয়তা মানুষ আগে কখনো কল্পনাও করেনি। 1997 সালে যখন স্টিভ জবস অ্যাপেলে ফিরে আসেন, তখন কোম্পানির মার্কেট ক্যাপ ছিল প্রায় $3 বিলিয়ন। আর 2011 সালের অক্টোবর মাসে যখন তিনি মৃত্যুবরণ করেন, তখন অ্যাপেলের মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছিল প্রায় $350 বিলিয়ন। অর্থাৎ মাত্র 14 বছরের মধ্যে কোম্পানির মূল্য 100 গুণেরও বেশি বেড়েছিল। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো স্টিভ জবস যখন ফিরে এসেছিলেন, তখন অ্যাপেল প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল। অনেকের মতে কোম্পানির হাতে টিকে থাকার জন্য মাত্র কয়েক মাস সময় ছিল। কিন্তু সেই বন্ধ হতে বসা কোম্পানিকে স্টিভ জবস বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করেন। মাত্র 14 বছরের মধ্যে অ্যাপেল শুধু ঘুরে দাঁড়ায়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছিল। আর এই সময়ে অ্যাপেলের শেয়ার ভ্যালু প্রায় 9000% বৃদ্ধি পেয়েছিল। তবে স্টিভ জবস শুধু খরচ কমিয়ে অ্যাপেলকে বাঁচাননি, তিনি অ্যাপেলকে বাঁচিয়েছিলেন মানুষের কাছে অ্যাপেলকে আবার গুরুত্বপূর্ণ করে তোলার মাধ্যমে। স্টিভ জবস বুঝতে পেরেছিলেন অ্যাপেলের আসল শক্তি অন্য কোম্পানির চেয়ে সস্তায় প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং অ্যাপেলের সবচেয়ে বড় শক্তি হলো এই বিশ্বাস যে টেকনোলজি এবং সুন্দর ডিজাইনের কম্বিনেশনে এমন প্রোডাক্ট তৈরি করা সম্ভব যা মানুষ শুধু ব্যবহারই করবে না, বরং সত্যিকারের ভালোবাসবে। বেশিরভাগ কোম্পানি এমন প্রোডাক্ট বানায় যা মানুষের প্রয়োজন মেটায়, কিন্তু স্টিভ জবস এমন প্রোডাক্ট তৈরি করতে চেয়েছিলেন যার সঙ্গে মানুষ ইমোশনালি কানেক্টেড হতে পারবে। তাই তিনি পুরো অ্যাপেল কোম্পানিকে এই একটা ধারণার উপর নতুন করে গড়ে তোলেন, টেকনোলজি আর ডিজাইনের কম্বিনেশনে এমন অসাধারণ প্রোডাক্ট তৈরি করা যা মানুষ ভালোবেসে ব্যবহার করবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নীতি থেকে তিনি কখনোই সরে আসেননি। অনেক বেশি চাপ, সমালোচনা কিংবা স্বল্পমেয়াদী লাভের সুযোগ কোনো কিছুর জন্যই তিনি এই মূল ধারণার সাথে আপোস করেননি। আর তার এই অটল বিশ্বাসই অ্যাপেলকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে বিশ্বের অন্যতম সফল কোম্পানিতে পরিণত করেছে। অনেক সময় সাফল্যের সবচেয়ে বড় রহস্য নতুন কিছু খুঁজে পাওয়া নয়, বরং নিজের আসল শক্তিটাকে খুঁজে পাওয়ার মধ্যেই সাফল্য লুকিয়ে থাকে। আর অ্যাপেলের কামব্যাক স্টোরি আমাদের ঠিক এই শিক্ষাটাই দেয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান আপনি এই ভিডিও থেকে কি শিখলেন। অনলি ফিউ মিনিট প্রথমবার দেখে থাকলে অনলি ফিউ মিনিট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট ভিডিও মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।